রেকর্ড দিয়ে দিই। আচ্ছা, রেকর্ড হইতেছে মনে হয় না? হুম। তো প্রতিদান গল্পটা আমরা শুরু করে দেখলাম যে প্রতি শব্দটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আহ, প্রতি যোগ দান। এখন এই প্রতি শব্দটা আমার আছে, এখন এটা হচ্ছে কোন, কি সাধিত বললাম আমি? আমরা এখানে বলতেছি যে উপসর্গ সাধিত। দেখো, তোমাদেরকে আমি কেন নোট করতে বলি এই জিনিসটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আমি আমি আসলে বাস্তব একটা কথা বলি, আমি যে প্রোগ্রেস একাডেমি খুলবো, আমি যে পার্সোনাল কোচিং থাকবে, এটা আমি কখনো ভাবি নাই। মূলত এই কোচিং এর আইডিয়া ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের। এটা একদম শুরুতে যারা ছিল তারা জানো, এই কোচিং অ্যাকচুয়ালি আমার না। মানে এটা অ্যাকচুয়ালি মালিক আমি না। বা এটার পুরো থিঙ্কিং করে এই কোচিংটাকে বাস্তবে রূপদান করার মেনলি কারিগর আমি। তো এখন কথা হচ্ছে, এই যে ইন্টারে ভালো করে পড়ছিলাম, নোট গুলা করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমার এখনো কাজে লাগতেছে এজ আ টিচার হিসেবে, তাই না? তোমাদের বড় ভাই হিসেবে। So, আমি তোমাদেরকেও বলবো, তোমরা অনেকেই ঢাবিতে বা বেলে ইউনিভার্সিটিতে ভালো করবা, এবং এটা শিওর থাকো যে আমাদের এই নোটগুলো খুব কাছে দেবে, খুব কাছে দেবে। ঠিক আছে? খুব কাজে দিবে, এটা তোমরা ওই সময় না আসলে বুঝবা। এবং এরকম অনেক দেখা যায় আমার থেকে এখনো নোট নেয় স্টুডেন্ট পড়াবে বা কোথাও ক্লাস নিবে বা কোনো জায়গায় ডেমো দিতেছে। যেমন আমাদের হচ্ছে এখন ফোকাসের ডেমো সেশন চলতেছে, আবার সামনের সপ্তাহে হচ্ছে ট্রেনিং সেশন চলবে আর কি। সম্ভবত ফোকাসে বাংলা টিচার হচ্ছে। এখন কি আবার আছে? হয়েছে, আবার ডিসকানেক্ট হয়েছে কথা বলা। আচ্ছা, এখন কি স্যার ঠিক আছে? একটু একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাবে। এখনই দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে মনে হয় না? জি। আচ্ছা, এখন ঠিক আছে নাকি? আচ্ছা। জি তো স্যার। উপসর্গ জি সাধিত জি এই এখন। প্রতিদান শব্দটা, তো এখন কথা হচ্ছে প্রতিটা কি অর্থ দিতেছে। ধাবিতে কিন্তু আমাদের এইভাবে কোশ্চেন আসে না যে প্রতিদান শব্দটায় কোন উপসর্গ আছে তুমি ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেন দেয় না। আমাদের কাছে জানতে চায় একটা শব্দ দিয়ে বলে এখানে কয়টা উপসর্গ আছে তুমি বের করো। ধরো আমরা একটা শব্দ যদি বলি, শব্দটা হচ্ছে ধরো অপরিচিতা। অপরিচিত শব্দটায় কয়টা উপসর্গ আছে বলতে পারো কেউ একজন? আমি একটু লেখার চেষ্টা করি। অপরিচিতা, বলো তো কেউ একজন। মানে আমরা তো আহ এটা পড়ে ফেলছি না, এই এই চ্যাপ্টার, এই উপসর্গ চ্যাপ্টার আমরা পড়ে ফেলছি। এখন তো আমি এতটুকু তো আশা রাখতেই পারি যে তোমরা আমাকে এতটুকু উত্তর দিতে পারবো। বলো। দুইটা। চেষ্টা করো, একজন, কেউ একজন, হ্যাঁ বলো। একটা হইছে আগে এক অ কথায় আর একটা উত্তর হইছে দাও, কয়টা পরি। উপসর্গ আছে? কয়টা দুইটা। উপসর্গ আছে? হ্যাঁ, একটা হচ্ছে অ অ, অ আরেকটা আরেকটা হচ্ছে পরি। 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 মেন শব্দ তাহলে কি? চিতা। 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 Okay. এখন আমার কোশ্চেন হচ্ছে আবার আরেকটা, তোমাদের এই কোশ্চেনটা হয়েছে দুইটা উপসর্গ আছে আমাদের এখানে। এখন প্রশ্ন এদের, ভাই চিতা শব্দ তো জীবনে কোনোদিন দেখি তুমি দেখো না, এই জন্য তো তুমি শিখবা। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে আরেকটা। এখন ধরো অপরিচিত শব্দ দিয়ে আমি তোমাকে বললাম যে অপরিচিত শব্দটি ব্যাকরণগত দিক থেকে কোন ধরনের শব্দ? সমাস সাধিত, উপসর্গ সাধিত, প্রত্যয় সাধিত, সন্ধি সাধিত? উত্তর কি? সমাসসাধিত। কেন? তাহলে অপরিচিত কোন সমাস? নয় পরিচিত। যে নয় বগরি। আচ্ছা, বুঝলাম। আহ নয় পরিচিত বা নয় পরিচিতা, নয়, আহ এটা নয় তৎপুরুষ হবে। ভুল বলছো।
নয় তৎপুরুষ। আচ্ছা, সন্ধি সাধিত কি করা যায়? জি না। তো ধরলাম করা যায় না, বাদ। আমরা এখানে দেখলাম, মাত্রই দেখলাম কি যে এটা উপসর্গ সাধিত, মানে উপসর্গ দিয়ে গঠিত হয়েছে, এটাও দেখলাম। এখন কথা হচ্ছে এই যে হ্যাঁ শেষে একটা আকার আছে, খেয়াল করতেছি এই যে আকারটা হ্যাঁ। এখানে, এই আটা আমার কি? প্রত্যয়। আটা প্রত্যয়। এতটুকু তো আমরা বুঝি। এখন বলতেছে তাহলে আমি দাগাবোটা কি? সমস্যা দিতে হইতেছে, উপসর্গ সাধিত হইতেছে, প্রত্যয় সাধিত হইতেছে। আমরা মনে রাখবো যে এইরকম যদি কোশ্চেন আসে তাহলে আমরা যদি দেখবো যে যদি এটা প্রত্যয় সাধিত হয় তাহলে আমরা দাগাবো প্রত্যয় সাধিত। আর যদি এটা প্রত্যয় সাধিত না হয় এবং অপশনে যদি সমাজসাধিত উপসর্গের সাথে দুইটাই থাকে এবং শব্দটা যদি সমাজসাধিত হয় তাহলে আমরা দাগাবো সমস্যা। প্রত্যয় সাধিত হচ্ছে না, সমাজসাধিত হচ্ছে না, তাহলে আমরা দাগাবো হচ্ছে উপসর্গ। সবার শেষে রাখবো হচ্ছে সন্ধি। এই ব্যাকরণ যখন পড়েন তখন এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন। আমরা তো তাড়াহুড়ার মধ্যে থাকি, যখন টেক্সট পড়ি অনেক কিছু দেখতে পারি না, মূল কবিতার মধ্যে চলে যাই। এই বিশ্লেষণগুলো আমি আপনাদের থেকে চাই, কোশ্চেন গুলো আপনারা বলবেন। এখন এই জিনিসগুলো যদি কোশ্চেন যদি আপনাদের থেকে না আসে, মানে ঢাবিতে টপার হয় কারা? যারা একটু ব্যতিক্রম হয়, সবার থেকে আলাদা হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। চান্সও পায় তারাই যারা অ্যাকচুয়ালি সবার থেকে একটু অন্যরকম। আচ্ছা, এই জসিমউদ্দিন বানানটা খেয়াল রাখবেন। আর এইখানে যে ইনফরমেশন গুলো দাগানো আছে আপনারা এগুলো একটু দাগাই নেবেন, এগুলো খুব বেশি মেজর কোনো ঘটনা না। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পৈতৃক বানানটা হচ্ছে এইভাবে কারেক্ট। ঠিক আছে? উপসর্গটা, সরি, প্রত্যয়টা কি বলেন তো? ত্রিচ। স্নিগ্ধ। একটা ত্রিচ স্নিগ্ধ। প্রত্যয় আছে আপনার, এটা আমরা পড়বো। এটা হচ্ছে আহ সংস্কৃত কৃত প্রত্যয়। তো আমরা যখন প্রত্যয় নিয়ে আলোচনা করব তখন আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে? তখন আর ক্লিয়ার হয়ে যাবে আরো। ত্রিচ প্রত্যয়ের কারণে, অর্থাৎ পৈতৃক বা পিতাকে যদি আমরা ভাঙি, পিতা শব্দটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে রুট, এরকম অনেকটা চিহ্ন হবে, এই রুটের মতো, আপনারা রুট বলেন। এই রুটের মতো পা, পা যোগ আর হচ্ছে ত্রিচ, সমান হচ্ছে পিতা। আপনার কাছে মনে নিতে পারবে এটা কি ধরনের কথাবার্তা এখন। ওই উপসর্গ, সরি, প্রকৃতি প্রত্যয়ের টপিকটা এরকম, ঠিক আছে? খুব অদ্ভুত মনে হবে। পা যোগ ত্রিচ মানে হচ্ছে পিতা। তো ওই ত্রিচ থেকে আসছে হচ্ছে পৈতৃক। এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। যে এখন কোশ্চেন তো করতে পারেন আপনারা যে পৈতৃক বানান কি পৈতৃক না মানে তয়ে রিকার নাকি তয়ের সাথে রফালাহ। আচ্ছা, তারপর এই যে কবর কবিতা উনি রচনা করে ছাত্র অবস্থায়, এটা আবার পাঠ্যভুক্ত হয়। এই ইনফরমেশন গুলো দেখবেন এবং বিশেষ করে তার সাহিত্য, বাংলার যে 12-12-24টা গদ্যপদ্য আছে এবং নাটক উপন্যাস, এদের সাহিত্যকর্ম মনে রেখেন, যেহেতু ঢাবি গত বছর কোশ্চেন করে বসছে। তো কিছুই করার নেই, এগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? জি। আচ্ছা, শব্দার্থ টিকা আমাদের খুব বেশি প্যারা দিবে না, শব্দার্থ টিকা সবগুলো দেখবেন। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান, এগুলো আপনাদের পরীক্ষায় হরহামেশাই দেখতে পাওয়া যায়। নিরন্তর শব্দের অর্থ হচ্ছে নিয়ত। এই নিয়ত মানে অবিরাম বোঝায়, এটা একটু মনে রাখতে পারেন নিয়ত। কারণ এই নিয়ত শব্দটা দেখলে আপনার পরীক্ষার হলে মনে হবে কি, ওই যে নিয়ত, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই নিয়ত মনে হবে আপনার। মানে মনস্থির, মনস্থির করা, কোনো কিছু ভাবা, ওইরকম মনে হবে। তো এই হ্যাঁ শব্দটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখবেন। তারপরে ওইরকম আর কঠিন কিছু দেখি না। বিষে ভরা পান মানে কি? যদি এটা বিষে ভরা বলতে কি বুঝাইছে, আমরা প্রথমেই লিখবো বিষে ভরা বান শব্দের অর্থ কটু কথা বা হিংসাত্মক ভাষা। কবি এখানে কি বুঝাইছেন ওইটা আমরা যখন কবিতা আলোচনা করবো তখন আমরা বলবো। প্রতিদান কবিতাটি জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই পুরো কবিতার সামারি এক বাক্যে হচ্ছে এখানে। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সে বিষয়ে আলোকপাত করেছেন। যখন এটা নিয়ে কোনো সৃজনশীল উত্তর করেন বা যাই উত্তর করেন না কেন, এই লাইনটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভালো মার্ক ক্যারি করবে। তারপর উনি চেয়েছেন একটি প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যে হিংসা বিদ্বেষ থাকবে না। কারণ ওনার কথা হচ্ছে ভালোবাসা পূর্ণ মানসিক সুন্দর পৃথিবী এবং নিরাপদ পৃথিবী তৈরি করতে পারে। এবং তিনি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করে নয়, প্রতিদান হিসাবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছে। এটা একটা মহৎ চাওয়া। সো উনি এটাকে কিভাবে কাব্যিক ভাষায় বলছে আমরা এটা একটু দেখি।
আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, যে বা শব্দের অর্থ আমরা দেখলাম যে যে বা যিনি, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। এখন পর। এই দুইটা লাইনের মিনিং কি? আমরা এক কথায় যদি এই দুইটা লাইনের কথা বলতে যাই তাহলে আমরা কি বলবো বলেন তো? বলেন যা মনে আসে। আমার বই নোট দেখে দিবে বললেন না, অনেকের কাছে আমাদের আমার বই নোট আছে যদিও। আমাদের ভয়েস আসতেছে না আসলে। আচ্ছা আমি বলি, তোমরা একটু কম রেসপন্স করো, কারণ বলতে গেলে আরো ঝামেলা পাকাও। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াইছে মরি করেছি পর। আমরা এক কথায় বলবো এই পুরোটা ব্যাপার হচ্ছে আন্তরিকতা। কি? এক কথায় হচ্ছে পুরো ব্যাপারটা আন্তরিকতা, যেটা হচ্ছে আপনার আমার বইতে কিন্তু লেখা নেই। সো একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেগুলা নাই এগুলা যোগ করবেন। এক এক জায়গায় এক একটা শিখবেন। কোচিং এ ইন্টেন্সিভ বা ভালো ব্যাচে চান্স পাইলে দেখবেন যে ওইখানে আরো একটা বলতেছে, এইসব কিছু মিলে আপনি বিরাট সুন্দর একটা বইয়ে নোট করবেন, বিরাট কাজে দিবে। তো আমাদের এই শব্দটা, এই দুইটা লাইনে আন্তরিকতা পাইতেছি। আমরা এখানে শুধু লিখছিলাম যে কাঁদিয়া বেড়াই মানে কি, আপন করার ব্যাকুলতা ফুটে উঠেছে আলোচ্য লাইনটির মধ্যে। এবং এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, এটা পুরো কবিতায় দুইবার আছে। আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে পর, এটা তিনবার আছে। ইনফরমেশন গুলো আগে দিতে এখন দেয় না, তাও দেখবেন। যে মোরে করিলেও পথের বিরাগী, এটা মূল কবিতায় হচ্ছে বিভাগী আছে। পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি। এই চিহ্নটা কি কি বলে জানেন? এটা বিদ্রোহী কবিতায় আছে, এটা ইলিশ চিহ্ন। কোনো কিছু লোভ করে দিলে আমরা সেটাকে বলি ইলে বা লোভ। অর্থাৎ মূলত ছিল জাগিয়া, তার তরে জাগিয়া ঘুমছে হচ্ছে মোর, আমার এগর ভাঙিয়াছে যে বা, আমি বাধিতাম। আমি ব্যাকরণগত কিছু কোশ্চেন আপনাদের করব, আমি একটু দ্রুত শেষ করি। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া আমি তার লাগি কাঁদি। এখানে ক্ষমাশীলতা আন্তরিকতার একটা দৃষ্টান্ত আমরা পাচ্ছি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এখন কবি এখানে কি বোঝাচ্ছে? এই লাইনগুলো থেকে কোশ্চেন থাকে যে যে মরে বিয়ে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এখন এইটার ব্যাখ্যা আমাদের শব্দার্থ টিকায় আমি মাত্রই বললাম, বিষে ভরা বান বলতে কবি, বিষে ভরা বান শব্দের অর্থ হচ্ছে কি, কটু কথা, হিংসাত্মক ভাষা। তো আমরা লিখবো যে কবিকে যারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছেন, কবি তাদের কল্যাণ কামনার বাংলাদেশ থেকে মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করতে চেয়েছেন। অর্থাৎ ভাবার্থগুলো খুব গুছায় লিখবো, এখানে কিন্তু লেখা আছে, খেয়াল করেন। কবি অনিষ্টকারীকে ক্ষমা করেই নয়, প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। তো এই লাইনগুলা কিন্তু আমরা আনবো। কাটা পেয়ে তারে ফুল করি দান, কাটা পেয়ে কি দান করে? ফুল। এই ইনফরমেশন গুলো মনে রাখেন, এগুলা ছোট ছোট কোশ্চেন আকারে দিয়ে দেয়, ঢাবিতেও দিয়ে দিতে পারে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চিত। অর্থাৎ যে আমাকে শূন্য করে দিল, আমাকে, কবর কি শূন্যতার প্রতীক না? জি স্যার। অর্থাৎ আপনি কবরে যখন যাবেন তখন দেখবেন যে আপনি একদম শূন্য, মানে কোনো কিছু নাই, এক কথায় শেষ। থাকতে পারে অনেক কিছু, কিন্তু আমরা দুনিয়া থেকে কবরকে ফিল করি হচ্ছে অনেকটা শূন্য, শূন্যতার প্রতীক হিসেবে। তো আপনাকে যে শূন্য করে দিতেছে, নিঃস্ব করে দিতেছে, আপনি তার বুক ভরেন বা তাকে ভালো কিছু করার জন্য আপনি সর্বদা চেষ্টা করেন। রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চিত, রঙিন ফুলের সোহাগ জড়িয়ে ফুলের বাগান যেন তার সামনে আপনি হাজির করেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখ। করে মানে, হাতে। করে মানে হাতে, এগুলা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমি গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন করবো, একটু রেডি হয়ে নাও। আমি লয়ে করে তারি মুখ খানি। আহ এইখানে আপনাদের একটা পদশ্রিত নির্দেশক আছে, যেমন এই যে মুখ খানি, খানা খানি, টিটা খানা খানি থাকে। তো পদশ্রিত নির্দেশক যখন আমরা পড়বো, আহ আপনার পদশ্রিত নির্দেশক পড়ছেন? আমরা তো ক্লাসে মনে হয় দেখাইছিলাম, এটা দেখাইছিলাম। জি স্যার। জি।
পদস্থিত নির্দেশকের সাথে একটু চিন্তা করেন তো যে এটা কি ধরনের কোশ্চেন আসতে পারে। এটা আমি আপনাদের যে একটা ইজার দিয়ে দিলাম, মানে আমি একটু টেস্ট করি যে আসলে আপনারা পড়তেছেন, মানে কতটুকু বুঝতেছেন বা কতটুকু আসলে যোগ্য হইতেছেন, এটা টেস্ট করতে হবে আমার। যেদিন দেখবেন যে আহ, আমাদের মতো লিস্ট আপনার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তখন বুঝবেন যে না, ইউনিভার্সিটি একটু অ্যাডমিশনে একটু ভালো কিছু করতে যাচ্ছি। তাহলে একটা কবিতাকে কখনো ছোট করে বড় করে দেখার কিছু নাই। মানব কল্যাণ যখন পড়বো, এরকম ভাবার প্রয়োজন নেই যে মানব কল্যাণে কিছু নেই। মানব কল্যাণে এমন কিছু আছে যে এই কিছু আপনি জানেন, এবং এইখান থেকে এমন কিছু কোশ্চেন করা সম্ভব যেগুলো আপনারা পারেন না। যেমন আমি যদি কোশ্চেন করি যে এইখানে মুখ খানি, খানি শব্দটা কি পদার্থিত নির্দেশক হবে কি হবে না, এটা আমার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মুখ খানির এই খানিটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নাকি সুনির্দিষ্ট না বিশেষ নিয়মে, অনেক কোশ্চেন হইতে পারে। তো এটা আপনাদের এসে আমাকে জানাবেন আপনারা কি রেজাল্ট পাইলেন। কত ঠাই হতে কত কি যে আনি বা আনিয়া সাজাই নিরন্তর, প্রতিনিয়ত সাজায় যাচ্ছি আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছি পর। অর্থাৎ ওভারঅল এই কবিতার সামারি খুব বেশি কঠিন না। এখানে এক বাক্যে আমরা লেখার চেষ্টা করছি যে অনিষ্টকারীর জীবনকে সার্বিকভাবে পরিপূর্ণ করে তোলার প্রচেষ্টা বা আকাঙ্ক্ষা কবি এই কবিতায় ব্যক্ত করেছেন। আচ্ছা, তো এই কবিতার মূল সামারি আমরা ইতোমধ্যেই বলছি যে এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে, আমি একটু লাল মার্ক করে দিই, এই কবিতায় কবি শুদ্ধ ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সে বিষয়ে আলোকপাত করেছে। মনে থাকবে? আচ্ছা, এখন ব্যাকরণ কয়েকটা কোশ্চেন করে আমরা ক্লাস শেষ করে দিব। আমাদের কি রেকর্ড হচ্ছে? আমি তো রেকর্ড দিতে ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। যাক, ভালো। উম আপনারা বলেন তো এই কাদিয়া শব্দটায় চন্দ্রবিন্দু কেন হইলো? এগুলো তো আমরা পড়ছি না? মানে আপনারা যে কিভাবে টেক্সট করবেন এটা একটু টেক্সট নিতেছি আর কি। আপনারা তো খালি বলেন যে ভাই ওটা বুঝছি না, বলেন যে কোনো একটা। কাদিয়া। কান্না থেকে কাঁদিয়া লোপ পাইছে এই কারণে। কান্না থেকে কাঁদিয়া। হুম। এই কাদিয়া শব্দটা মূলত ছিল হচ্ছে ক্রন্দন। এটা তো সঠিক। ক্রন ক্রন্দন এরকম, বুঝছেন? এর মতো একটা ইয়ে আছে, ওইটা আর কি। দাঁড়ান আপনাদের রন্ধনের কাছে আমি 12টা দেখতে। বানান ঠিক আছে না আমাদের? এর মতো কি দিয়া হলো? তারপরে নিচে ক এর মতো চিহ্ন। মানে বানান ভুল? দুই রকম লিখলেই হয়, বানান রন্ধন ঠিক আছে। বানান ঠিক আছে, তবে এটা মানে সঠিক বানান হয় এ দিয়া তারপরে ক এর মাথার মতো কয়রফলা আর চিহ্নটা। কি। এই যে এইভাবে বলতেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। পার্থক্য কি? পার্থক্য কি এটার মধ্যে? পার্থক্য আছে কোনো? জি না। একই কথা। আচ্ছা, বুঝতে পারছি আমি তোমার কথা, এটা একই কথা। আমার কোশ্চেন এই জায়গাটা। এখন আমাদের সময় আছে মনে হয়, হ্যাঁ সময় আছে। বাধিতেও আমরা আসতেছি। এখন আমার কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য যে আমরা সম্প্রতি নত্যবিধান পড়ছিলাম না নাকি? সম্প্রতি না হোক, আমরা তো পড়ছি, তোমরা পারো নাকি নত্যবিধান পারো না? জি। জি মোটামুটি এখন নত্যবিধানে জি। দেখো আমরা একটা নিয়ম পড়ছিলাম কি, যে রি র মূর্ধন্য ষ। র মানে রফলাও ইনক্লুডেড, এবং এই রফলার পরে যদি কখনো ন হওয়ার কোশ্চেন থাকে আমরা কি বসাবো? মূর্ধন্য। মূর্ধন্য। এখানে কি মূর্ধন্য হয়েছে? জি না, এখানে দ্বন্দ্ব আছে। না, দন্তন্য। কেন? কারণ ত থ দ ধ দন্ত ন, ধ এর সাথে মানে এই আঙ্গিকের ব্যঞ্জন বর্ণগুলোর সাথে দন্ত ন হবে, দন্ত হ্যাঁ, ব্যঞ্জনের অর্থাৎ সাথে। আমরা যখন তবর্গীয় প্রথম নিয়মটা তবর্গীয় তখন বলছিলাম যে ট অবৈধ। বর্গীয় ধ্বনির সাথে, তবর্গীয়। ট বর্গীয় বর্ণগুলোর সাথে
মূর্ধন্য ণ হবে, আর ত বর্গীয় বর্ণগুলোর সাথে দন্তন্য হবে, যেমন এই যে ক্রন্দন, তারপরে অন্ন, অন্ত, এরকম অনেক শব্দ। যাই হোক, তোমরা ভেরি গুড পারছো। বাধি শব্দটা ওই রকমই, বন্ধন থেকে আসছে বাধি। আর কি করা যায় কোশ্চেন? দীঘল শব্দটা কি বিশ্লেষণ করতে পারবা? একটু অন্যরকম না এই শব্দটা? দীঘল শব্দটা অ্যাকচুয়ালি ছিলটা কি মূলত? দীর্ঘ। দীর্ঘ 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 ছিল না? আমাদের জুম সেশন শেষ হইতে আর 10 মিনিট বাকি, আমরা যতটুকু চেষ্টা করা যায় করি। দীর্ঘ শব্দটা তাইলে ছিল হচ্ছে তৎসম, দীর্ঘ থেকে হয়েছে হচ্ছে দীঘল। হওয়ার প্রসেসটা কি, ল আমাদের দীর্ঘ আসছে। এখন এটা কি কোন ধরনের শব্দ বলা যায়? অর্ধ তৎসম। এটা হচ্ছে তদ্ভব। এই জিনিসগুলো দেখবা তোমাদের অনেক বইতে দেওয়া আছে, অনেক বইতে দেওয়া নাই। তো তোমরা এই জিনিসগুলো একটু লিখে নিও। আচ্ছা, যাই হোক, আর কি কোশ্চেন করা যায়? এই কুল আর আরেকটা কুল আছে, কয় রস্যু ল, এটার ডিফারেন্স বংশ। একটা আমরা বংশ, পড়ে আসছি। আরেকটা নদীর কিনারা। পারবা? এটা বংশ আর পারবা। নদীর কিনারা বা তীর। কাটা শব্দটা মূলত কি ছিল? কন্টক। কন্টক বানানে কি মূর্ধন্য নাকি দন্তন্য ন? মূর্ধন্য। মূর্ধন্য। হ্যাঁ, ট মূর্ধন্য বর্গীয় হবে। ধ্বনি। আচ্ছা। আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জবা ফুল মালঞ্চ। মালঞ্চ শব্দের এই যে যে যুক্ত বর্ণটা আছে, এটাকে আমি আমি নিয়চ। বুঝতেছি না, একটু তোমরা ভাঙতে পারবা? মূর্ধন্য। চ মানে নিয়চ। কোনো চ। কি চ আবার চ মূর্ধন্য না কি বলতে চাচ্ছ? ইয় যোগ ছ। চ চ। চ চ, মালঞ্চ। কত হবে? এখন মালঞ্চ। আহ মালঞ্চ শব্দটার উচ্চারণ লিখতে পারবা কেউ? কমেন্টে দাও তো দেখি। কমেন্ট করো, না হলে হবে না। কমেন্ট আমি একটু দেখি কেউ কমেন্ট করছেন কি। চ্যাটে কারো মেসেজ আমি পাইনি এখন পর্যন্ত। আমরা কোশ্চেনটা বুঝছেন, আমরা কি কোশ্চেন করছি? এখন মালঞ্চ। আপনারা আমাকে বলেন, আমি বুঝতে পারছি সবাই পারছেন, ভেরি গুড। এখন বাংলাটাই তো আপনারা অনেক দুর্বল। আপনারা আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন, সেটা হচ্ছে আমরা উচ্চারণ করতেছি হচ্ছে দন্তন্য ন, আমরা লিখতেছি হচ্ছে ইয়। এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে অঞ্চল বানানে আমরা মাঝে কি দেই? সেম জিনিসটা দেই না? এবং চঞ্চল। সন্ধি বিচ্ছেদ যখন করতে চাই বা এই শব্দটাকে যদি আমরা ভাঙি, কি হয়? অম যোগ চল। অঞ্জক চল। অঞ্জক চল। এখন আপনারা আমাকে বলবেন যে ন পরিবর্তিত হয়ে ইও কেন হয়েছে? এই কোশ্চেনটা পারা উচিত, এটা আমি আপনাদের ক্লাসে বলছি। চ। ছ বর্গীয় বলেন তো। হচ্ছে নিয়ম, এই কারণে হয়তো। স্ববর্গীয় হুম। ধ্বনি এই কারণে। চ বর্গীয়, স্ববর্গীয় ধ্বনি। নিয়ে হচ্ছে চ বর্গীয়, এবং চ আচ্ছা বর্গীয়র সাথে ওই ব্যঞ্জনগুলো নাসিক্য ব্যঞ্জনগুলো যুক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা উচ্চারণ করার সময় ন আনতেছি কেন? স্ববর্গীয় চঞ্চল। আজকে খুব কনফিউজ হয়ে যেতেছেন যে ভাই কি কোশ্চেন করা শুরু হয়ে দিচ্ছে, এরকম ভাবতেছেন যে আগেই ভালো ছিলাম নাকি, এরকম কিছু? কিনা। আপনারা অনেকেই আছেন যে বারবার কোশ্চেন করেন যে ভাই টেক্সট বই কেমনে পড়বো, কেমনে পড়বো? এমনি পড়বেন, এই যে আজকে আমি যেভাবে আপনাদেরকে তো, আমি পারলে তো সবগুলা বলেই দিতে পারতাম, এটা 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 ওইটা। আমি আপনাদের কাছে কোশ্চেন রাখতেছি এই জন্যই।
তারা অনেকেই ধরতে পারছেন ভাই ব্যাপারটা। মালন এখন কথা হচ্ছে কি, মালঞ্চতে ল এই যে ওকার হবে এই না? ইওর কোনো উচ্চারণ তো নাই, এই ইওর কোনো উচ্চারণ আছে বাংলায়? আমরা জি কি না, ইওর উচ্চারণ হ্যাঁ কিভাবে লিখি বলুন তো? এই রস্যই অন্তস্থ অ এরকম দেই না? ইয় আর এই যে ও এগুলোর কি উচ্চারণ আছে? উচ্চারণ নাই তো। জি না। সো এই নিয়মটা আপনাদের এই নতুন ব্যাকরণের সন্ধির চ্যাপ্টারে দেওয়া আছে, একটু নোট করে রাখেন। এই রুলসটা দেওয়া আছে, এইখান থেকে আমাদের সেশন একটা কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন। এই কোশ্চেনের কোনো প্রপার অ্যান্সার কেউ কনফিডেন্টলি দাগায় আসতে পারেনি। খুবই টাফ একটা কোশ্চেন ছিল। আমি এটা বারবার ক্লাসে মাঝে মধ্যেই শুরুর দিকেও বলছিলাম এবং মাঝেও বলার কথা যে আচ্ছা আমাদের সময় আছে 5 মিনিটের মতো। আর আর এই মুখখানের কোশ্চেন এটা আমি ভাই আপনাদের রেজাল্ট মালঞ্চতে দিলাম। ওকার হবে না? বলো বলো। মালঞ্চ ময়কারে মা ল ওকার লো, নয় হসন্ত চ ওকারে চ, এমন হবে না? হ্যাঁ হ্যাঁ, তোমরা যে উচ্চারণ লেখছো হয়েছে, উচ্চারণ লেখছো হয়েছে, ভেরি গুড। আচ্ছা, বাণী শব্দে কেন মূর্ধন্য ন? নত্যবিধানের কোন নিয়ম এখানে আসছে বলো? ফার্স্ট, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ আর কি। মানে নিপাতন সিদ্ধ বলতে মানে এগুলো আপন কোনো আপন নিয়মের লাভ ভিতরে। আপন লাভ এটা আমি কিভাবে বলছি এটা নিয়মের মধ্যে নেই? মানে মূর্ধন্য হয় নাই, মানে দন্তন্য মূর্ধন্য হওয়ার নিয়ম নাই, এই জন্যই কি নিপাতন সিদ্ধ বলে দিলা? জি নাকি স্যার, তোমার মানে কোনো এগুলো লজিক মুখস্থ আছে? করছি, এগুলো মুখস্থ করছিলাম। মুখস্থ। যেমন বল, যা করছো। চাণক্য মাণিক্য চাণক্য গণ মাণিক্য ওগুলো। গণ বাণিজ্য লবণ। এই সুন্দর। অর্থাৎ আমাদের টেক্সট বুকের মধ্যে প্রত্যেকটা লাইনে লাইনে গ্রামার লুকিয়ে আছে। এই গ্রামার আমরা নিজেরা অ্যানালাইসিস করতে পারি। আমরা মাঝে মধ্যে ক্লাসে করবো, মাঝে মধ্যে হয়তো ক্লাসে কোনো হবে না, এগুলো নিজেরা চেষ্টা করবেন এবং আমাকে বেশি বেশি বলবেন। আমার জানা থাকলে আমি বলবো, আর না হলে আমি জেনে জানাবো। তো আমরা তো এখানে তো কোনো ফর্মালিটিতে খুব বেশি অবকাশ নাই। আচ্ছা, কতটাই হতে কত কি জানি সাজাই নিরন্তর, আহ আপন করিতে কাঁদিয়া গেলে যে মনে করেছে। আর কোনো কোয়েশ্চেন করার মতো কিছু নাই, যেটার প্রয়োজন নেই। আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে সময় অতিবাহিত করার জন্য। কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলেন। স্যার, মুখখানির খানিটা কি অনির্দিষ্টতা জ্ঞাপন করে না? এইটা আপনারা আমাকে নেক্সট ক্লাসে একদম অ্যানালাইসিস করে জানাবেন। এবং এই পদাশ্রিত নির্দেশকের যে জায়গাগুলো মনে রাখতে বলছিলাম যে মনে মুখে মানে মুখস্থের মতো রাখেন বা বারবার একটু চর্চা করেন, ওই জায়গাগুলো একটু দেখি। আমি বলবো মনে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে খানিকটা কি পদস্থিত যেসব হবে কিনা। সেকেন্ড কথা হচ্ছে যে হলে এটা কি মিনিং করতেছে। মানে এইভাবে অ্যানালাইজ করলে যে লাভটা হয় সেটা হচ্ছে আপনি পদশ্রিত নির্দেশকের পুরো ডিটেলসটা জেনে যাবেন। আমি যদি আপনাকে এখানে মুখস্থ বলে যাই যে এটা সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা দিলাম, আপনি এটার অ্যানালাইসিস করবেন না। ওই এটা আসলে কেন হয়েছে আমি একটু দেখবো, ওই অ্যানালিসিস করতে চাই আপনার ওই বিশেষ নিয়মে হোক বা সুনির্দিষ্ট হোক বা বিভিন্ন জ্ঞাপক যে শব্দগুলো আছে উদাহরণগুলো আছে, সেগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। এই জন্য আপনাকে এই জায়গাগুলো দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, জি দেখা স্যার। হবে ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আমার আসসালামু এসডব্লিউর আলাইকুম। কথা মনে করে দিন, এটা আমার মনে নাও থাকতে পারে। এটা যে কোনো একজন আমার মনে করে দিবে, মাকসুদ আমাকে মনে করাই দিবে এটা এসডব্লিউ ছিল মুখখানি। এই সবাইকে জি এক্সপ্লেন স্যার। করবো, একজন যদি খুঁজে পাও একজনের থেকে বাকিরা জেনে নিবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।